মৌলি বাণীর হাতে টাকা ধরিয়ে দিয়ে বলে যে অনিরুদ্ধকে আমার হাতে তুলে দিতে, আর এই টাকাগুলো তুমি নিয়ে তোমার মেয়েকে চিকিৎসা করো। তখনই বাণী সবার সামনে মৌলিকে চড় মেরে ওখান থেকে বের করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, এই রকেটটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রকেটটা যার, তার কাছে আমি চিরকৃতজ্ঞতা। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। আমার আমার তার নামটাও জানা হয়নি, সে কোথায় থাকে তাও জানা হয়নি। শুধু তার স্মৃতি হিসেবে এই রকেটটাই আমার কাছে রয়ে গেছে। তাকে আমি অনেক খুঁজেছি বাণী, কিন্তু কোথাও পাইনি। তখনই বাণী মনে মনে বলে, এবার আমাকে বিশেষ চ্যাটার্জিকে সব সত্যটা বলে দেওয়া দরকার, আর না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এরপরে দেখা যায় বাণী অনিরুদ্ধের কাছে এসে বলে, অনিরুদ্ধ বাবু, আমি আপনাকে কিছু বলতে চাই। তখনই হঠাৎ করে অনিরুদ্ধের ফোন চলে আসে। তখনই ফোনটা রিসিভ করে হসপিটালে যেতে বলে। তখনই বাণী বলে যে কি হয়েছে ঋষা চ্যাটার্জি? তখনই অনিরুদ্ধ বলে, বাণী এখনই আমাদেরকে হসপিটালে যেতে হবে। এরপরে বাণী সবাইকে নিয়ে অনিরুদ্ধ হসপিটালে চলে আসে। সেখানে তখনই দেখা যায় যে বাণী কথা বলে নার্সের সঙ্গে, অনিরুদ্ধ বাইরে যায়। এরপরে মৌলি আসে আর বলে, বাণী, বাণী কেমন আছো? তখনই দেখা যায় বাণী বলে, মৌলি দিদিমণি এখানে কি করছো? আর কেমন আছি এটা জিজ্ঞাসা করছো? আমি বুঝতে পারছেন না যে আমি এখন কেমন থাকতে পারি? তখনই দেখা যায় যে মৌলি বলে, হ্যাঁ সেটা যে দেখতেই তো আসলাম, আসলে মেয়েটাকে শেষবারের মতো দেখতে আসলাম। তখনই বাণী বলে, কি বলতে চাইছেন আপনি? আপনার মুখে কিছু আটকাচ্ছে না। আমি জানতাম যে আপনি আপনি এরকম, কিন্তু এতটাও জঘন্য মনের মানুষ সেটা জানতাম না। আপনার মনে কি কোনো মায়া দয়া নেই মৌলি দিদিমণি? তখনই মৌলি বলে, কেন? আমি তো সত্য কথা বলছি বাণী। কারণ তোমার মেয়ে ওই যে কি যেন বলে না, এখন মিত্র যাত্রা, মানে কিছুদিনের মধ্যে সে মারা যাবে। তখনই দেখা যায় যে মৌলি বলে, বাণী বলে, মৌলি দিদিমণি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এসব সহ্য করতে পারছি না। আমার ওর তো ছোট্ট একটা মামামের নিয়ে এত বড় কথা আপনি বলতে পারছেন? তখনই মৌলি বলে ওঠে, সত্য কথাই তো বলছি বাণী, যেটা সত্য সেটাই তো বলছি। কেন তুমি বুঝতে পারছো না? তোমাকে অনিরুদ্ধ কিছু বলেনি? আমাদের বাড়িতে তো এসেছিল অনিরুদ্ধ, আন্টি, এমনকি তোমার ওই আগের শাশুড়ি, ওরা এসে হাত পেতে টাকা চেয়েছিল যাতে করে আমরা টাকা দিই আর তানিয়ার অপারেশনটা হয়। অপারেশন না হলে তো তানিয়া বাঁচবে না। তখনই বাণী বলে, না এসব হতে পারে না, এসব আমি মানতে পারছি না। তখনই বাণীর সব কথা মনে পড়তে থাকে যে অনিরুদ্ধ বাবু এই জন্য আমাকে কোনো কথা বলছিল না। আমি যতবার জিজ্ঞাসা করতে গেছি ততবার আমাকে না বলেছে। তখনই মৌরি বলে, ও বুঝেছি, তার মানে অনিরুদ্ধ তোমাকে জানায়নি। তুমি মা, তুমি তানিয়ার মা, তবুও তোমাকে জানায়নি যে তানিয়ার এত বড় অসুখ, তানিয়ার অপারেশন হবে। তোমাকে সবকিছু গোপন রেখে গেছে। আসলে বাবা বললেই তার বাবা হওয়া যায় না। তোমাকে না বলে অনিরুদ্ধ অনেক বড় ভুল করে ফেলেছে। মানে তখনই বাড়ি রেগে যায়, বলে, মৌলি দিদিমণি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখান থেকে চলে যান বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি যে আপনি আমার আর মিসেস চ্যাটার্জির মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য এখানে এসেছেন, কারণ আপনি এর আগে অনেকবার চেষ্টা করেছেন আমার আর মিসেস চ্যাটার্জিকে আলাদা করার। এখন আপনি কোনোভাবেই সেটা পারেননি বলে এখন আমাকে অনিরুদ্ধ বাবুর নামে মিথ্যা কথা বলতে এসেছেন। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একটা মা কতটা কতটা রেগে গেলে বাঘিনী হয়ে যায় সেটা কিন্তু আপনার ধারণা নেই। তখনই মৌলি বলে, উচিত কথা বললাম, তোমার গায়ে বাঁধলো না। তুমি আমার কথা বিশ্বাস না করে তুমি অনিরুদ্ধকে জিজ্ঞাসা করো, অনিরুদ্ধ তোমাকে বলে দেবে। যদি না বলে তাহলে তুমি ডক্টরকে জিজ্ঞাসা করো, তাহলেই জানতে পেরে যাবে যে তানিয়ার কি হয়েছে। আসলে তোমার কাছে সবকিছু গোপন রেখে অনিরুদ্ধ সবাই মিলেই কাজ করছে। এরপরে দেখা যায় যে বাণীর মনে করতে থাকে যে মিস্টার চ্যাটার্জি এই জন্য আমাকে কিছু বলতে চাইনি। আমি কতবার আমার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করেছি যে মিস্টার চ্যাটার্জি বলুন তা আমার মামার কি হয়েছে, কিন্তু আমার কথা সে একবারের জন্য শোনেনি। একবারের জন্য আমাকে বলেনি যে আমার মামামের কি হয়েছে। তাহলে সত্যি আমার মামাম অনেক বড় অসুস্থ, আমার মামাম বাঁচবে না? না না, এটা কিছু হতে পারে না। আমার মামাম ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। আমার জীবনে শুধু আমার মামামই সবকিছু। বাবা হারিয়ে গেছে, এজন্য আমি মামামকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি আমি ডক্টরের সঙ্গে কথা বলবো। আগে অনিরুদ্ধ বাবু আসুক, ওনাকে জিজ্ঞাসা করব উনি কেন আমাকে সবকিছু গোপন রেখে গেল। এরপরে দেখা যায় যে তখনই অনিরুদ্ধ সাথী আর মামনিকে নিয়ে চলে আসে। তখনই বাণীকে দেখে বলে, বাণী তুমি এসে পড়েছো? তখনই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আমার কাছে কেন সবকিছু লুকিয়ে গেছেন? তখনই অনিরুদ্ধ বলে, কি লুকিয়েছি তোমার কাছ থেকে বাণী? তখনই বাণী বলে, আপনি বুঝতে পারছেন না এখনো কি লুকিয়েছেন?
আপনি আমার মামামের অসুস্থতার কারণ আমাকে বলেননি, মামামের কি হয়েছে সেটাও আপনি আমাকে বলেননি। কেন বলেননি মিস্টার চ্যাটার্জি? আমি তো ওর মা, বলুন। সম্পূর্ণ অধিকার আছে আমার মামামের কি হয়েছে জানার। আপনি এত বড় অন্যায় আমার সঙ্গে করতে পারলেন? আপনি এরকম আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলেন? তখনই অনিরুদ্ধ বলে, দেখো বানি, তুমি তুমি ভুল করছো। তুমি এসব কিছু কেন করছো? তখনই দেখা যায় যে বানি বলে, আমি কোনো ভুল করছি না, আমি যা সত্য তাই করছি। আর এদের মুখ দেখেও তো বিশ্বাস হচ্ছে যে এরাও সবকিছু জানে। কিন্তু মামনি, তুমি তো আমাকে কিছু বলতে পারতে, তুমি আমাকে বলনি। আর মাসিমা, তুমিও তো আমাকে বলতে পারতে। আমাকে কেউ কোনো কথা বলেনি যে আমার মামামের কি বড় অসুখ হয়েছে। তখনই দেখা যায় যে সাথী বলে, দেখো বানি, তুমি সহ্য করতে পারতে না। তখনই দেখা যায় বানি বলে, আপনারা সবাই সহ্য করতে পেরেছেন, আমি পারতাম না? এটা হতে পারে না। আপনারা আমার কাছ থেকে লুকিয়ে কি বুঝাতে চেয়েছেন, যে আমি আমার মামামের খেয়াল রাখতে পারি না? তখনই অনিরুদ্ধ বলে, বানি তুমি ভুল করছো, ভুল বুঝছো। তখনই বানি বলে, আমি কোনো ভুল বুঝছি না মিস্টার চ্যাটার্জি, আমি আপনার কাছ থেকে অন্তত এটা আশা করিনি। কারণ আপনাকে আমি বলেছিলাম, আর আপনি আমাকে কথা দিয়েছিলেন যে কখনো যদি কোনো সময় আসে, সব সত্য কথা আমাকে আপনি জানিয়ে দেবেন। কিন্তু আজকে মামামের এত বড় অসুখের কথা আপনি আমার কাছ থেকে লুকিয়ে গেলেন কিসের জন্য, কিসের ভিত্তিতে? কি হয়েছে বলুন? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলেন, আসলে বানি, তানিয়ার একটা অপারেশন করতে হবে। তখনই দেখা যায় যে বানি বলে যে অপারেশন করতে হবে, কত টাকা প্রয়োজন আমাকে বলুন, বলুন আমাকে। আর আপনি আপনি কেন মৌলি দিদিমণির বাড়িতে গিয়েছিলেন? তখনই সাথী বলে, তোমাকে এই সব কিছু কে বলেছে বানি? তখনই বানি বলে, মৌলি দিদিমণি এসেছিল, সে সবকিছু বলে গেছে। তাদের বাড়িতে গিয়ে হাত পেতে টাকা চেয়েছিলেন বলে। কিসের জন্য মাসিমণি? কেন করেছেন এটা? তখনই সাথী বলে, আমরা শুধু তানিয়াকে ভালো করবো বলে এমনটা করেছি। তখনই বানি বলে, ভালো যদি করতে হতো তাহলে অন্তত আমাকে জানাতে পারতেন, আমি ওর মা, আমি ওর ভালো মন্দ বুঝি। আর মিস্টার চ্যাটার্জি, আপনি কি বোঝাতে চেয়েছেন? শুধু শুধু দায়িত্ব পালন করলেই বাবা হওয়া যায় না। আপনি আপনি জানেন, আমি একা হাতে আমি আমার মেয়েকে ছোট থেকে মানুষ করেছি। আমি আমি যখন যখন মেয়েকে ডেলিভারি হতে গিয়েছিলাম, তখন আমার পাশে কেউই ছিল না। আমি একা হাতেই সব লড়াই করেছি। আর সেই মামামের জন্য আমি এটুকু সহ্য করতে পারবো না আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছেন? আমি এটা আপনার কাছ থেকে অন্তত আশা করিনি। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভরসা করতাম, কিন্তু সবকিছু আপনি এভাবে যে ভেঙে দিবেন, এটা আমি কখনোই ভাবিনি। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে যে আমি জানতাম বানি, যখন তোমার সামনেই সব সত্য কথা আসবে, তখন তুমি আমাকে ভুল বুঝবে, তুমি আমাকে সন্দেহ করবে। আর আমি তোমার কথা রাখতে পারিনি। কিন্তু কি করব, আমি তো শুধু প্রিন্সেসের ভালোটাই চেয়েছি। প্রিন্সেসের অপারেশনটা হয়ে গেলেই আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এখন তো আর সেটা হাতের বাইরে চলে গেছে। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার হাত থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় বানি বলে, চুপ করে আছেন কেন, বলুন। আমার মামামের অপারেশনের জন্য কত টাকা প্রয়োজন? কত টাকা হলে আমার মামামের অপারেশনটা হয়ে যাবে? তখন অনিরুদ্ধ কোনো কথাই বলতে পারছিল না। তখন বানি কান্না করতে করতে বলে, আপনি চুপ করে আছেন কেন? আপনি না বললে কি আমি জানতে পারবো না? আমি ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব যে আমার মামামের কি হয়েছে, কত টাকা প্রয়োজন। আপনি আমার কাছ থেকে সবকিছু এভাবে লুকিয়ে যেতে পারেন না মিস্টার চ্যাটার্জি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, বানি একটু বোঝার চেষ্টা করো, আমি সবকিছু তোমাকে বলে দিতাম। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, বানি মাথাটা ঠান্ডা কর মা, এভাবে চিৎকার চেঁচামেচি করে কিছুই হবে না। তখনই বানি দৌড়ে ওখান থেকে ডক্টরের কাছে চলে যায়। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমি বড্ড ভুল করে ফেললাম, বানি আমাকে ভুল বুঝছে। কিন্তু আমি কি করব, আমার তো কিছু করার ছিল না, আমি বানির ভালোর জন্যই তো সবকিছু করছি। আর বানি আমাকে শেষমেশ এভাবে ভুল বুঝছে, এটা হতে দেওয়া যাবে না। এরপরে দেখা যায় যে বানি ডক্টরের কাছে এসে বলে, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমি জেনে গেছি যে আমার মামামের কি হয়েছে। আপনি বলুন কত টাকা প্রয়োজন আমার মামামের অপারেশনের জন্য। আপনি আমার কাছে অন্তত কিছু লুকাবেন না, কারণ মিস্টার চ্যাটার্জি আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি জানতে পেরেছি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি যে আমার মামামের কি হয়েছে আর কত টাকা লাগবে সেই সবকিছু আমাকে বলুন। তখনই ডাক্তারবাবু বলে যে, দেখুন মিসেস চ্যাটার্জি, আপনার মেয়ের যে অসুস্থতা আছে, তার জন্য, তার অপারেশনের জন্য 50 লাখ টাকার মতো প্রয়োজন। তখনই বানি বলে, এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা খরচ করার মতো সামর্থ্য তো আমাদের মধ্যে নেই। তাহলে আমার মেয়ে কি বাঁচবে না ডাক্তারবাবু? তখনই ডাক্তার বলে, দেখুন, এখানে আমাদের কোনো হাত নেই, আপনি অপারেশনের জন্য টাকা জোগাড় করুন, আমরা অপারেশন করে ফেলবো। তখনই বানি বলে, আপনি আপনি কিছু একটা করুন, আমার মামাম ছাড়া আমি বাঁচবো না। তখনই ডক্টর বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমরা চাইলে আমার ফিস, নার্সের ফিস, এটা আমি ক্যান্সেল করতে পারি, কিন্তু
এই হসপিটালের পক্ষ থেকে যে খরচটা হবে সেটা তো আমাদের মতো মানুষের বহন করা সম্ভব না, সেই টাকাটা আপনাকে গোছাতে হবে। এরপরে দেখা যায় বাণী কাকাবাবুর হোটেলে চলে আসে আর কাকাবাবুকে সব ঘটনা খুলে বলে কাকাবাবু বলে যে বাণীমা, এত টাকা কোথায় পাবো? এ তো আর 2-5 হাজার টাকার কথা না, এ হলো 50 লক্ষ টাকা। এত টাকা আমাদের মতো মানুষের কাছে থাকবে না মা, আমরা এইটা এতগুলো টাকা কোথায় পাবো? তখনই বাণী চিন্তায় পড়ে যায়। তখনই অন্তরা আর্য বাণীর সঙ্গে দেখা করতে এলে বাণী বলে, অন্তরা আর্য, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই অন্তরা বলে, বৌদি আমরা এটা শুনে এসেছি তুমি হসপিটাল থেকে বাইরে চলে এসেছো, চিন্তা করো না, আমরা টাকার খোঁজ করছি। আমাদের যেখানে যেখানে বন্ধু আছে সেখানে আমরা ফোন করে টাকার বিষয়টা জানিয়েছি, দেখি কিছু আছে নাকি। এরপরে দেখা যায় অন্যদিকে সাথী অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ বাবা এতটা চিন্তা করো না, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। তখন অনিরুদ্ধ বলে, মা আমি বড় মুখ করে বাণীকে কথা দিয়েছিলাম যে তানিয়া আর বাণীর খেয়াল রাখবো, ওদের কখনো কষ্ট পেতে দেবো না, কিন্তু দেখো সেই ওরাই এখন কষ্ট পাচ্ছে শুধু আমার জন্য, আমি এই সবকিছু সহ্য করতে পারছি না। তখনই দেখা যায় যে সাথী বলে যে অনিরুদ্ধ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, বাণী তোকে ভুল বুঝেছে বুঝতে পেরেছি, এজন্য আমার তোর খুব কষ্ট হচ্ছে, সেই বাণী দেখবি একদিন ঠিক তোকে আবার আপন করে নেবে। সেই মুহূর্তে অনিরুদ্ধ বলে যে মা আমি আমার বন্ধুকে ফোন করি, দেখি ও কিছু জোগাড় করতে পেরেছে কিনা। তখনই অনিরুদ্ধ ওর বন্ধুকে ফোন করে বললে ওপার থেকে বন্ধু বলে ওঠে, অনিরুদ্ধ দেখ এতগুলো টাকা এখনো জোগাড় করতে পারিনি, সবাইকে বলেছি কিন্তু এখনো কেউ কিছু দেয়নি, যখন দেবে তখন তোকে জানাবো, তখন পাঠিয়ে দেবো, এখন রাখ। এরপর অনিরুদ্ধ বলে, মা এদিক থেকে কোনো টাকা এলো না, এভাবে কি চলতে পারে মা, আমি টাকাগুলো কোথায় পাবো? তখনই বাণী চলে আসে আর নার্সকে বলে যে নার্স আমি কি আমার মামার কাছে যেতে পারি, এটা পুজোর ফুল মাথায় ছোঁয়াতে চাই। তখন নার্স বলে হ্যাঁ অবশ্যই আপনি যান। এরপরে দেখা যায় যে বাণীর সঙ্গে অনিরুদ্ধ কথা বলতে এলে বাণী কথা না বলে বাণী ভিতরে চলে যায়। আর তখনই ভিতরে গিয়ে মামাম করে ডাক দিলে দেখে বেডে তানিয়া নেই। তখনই বাণী চিৎকার করে ওঠে আর বলে, আমার মামাম কোথায় গেল? মামাম, মামাম তুই কোথায় গেলি মামা, আমি তোকে ডাকছি, মা এসেছে, কোথায় গেলি? এরপরে দেখা যায় বাণী অনিরুদ্ধর কাছে আসে আর বলে, মিস্টার চ্যাটার্জি আমার মামাম তো ঘরে নেই, কোথায় গেল আমার মামাম, কে নিয়ে গেল আমার মামামকে? তারপরেই দেখা যায় যে সবাই তানিয়াকে খোঁজাখুঁজি করতে থাকে, এদিকে বাণী চিৎকার চেঁচামেচি করতে থাকে তানিয়ার জন্য। তখনই হঠাৎ করেই বাণী দেখতে পায় যে ঠাকুরের সামনে তানিয়া দুহাত তুলে বলছে যে আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাবা মায়ের সঙ্গে থাকতে চাই, আমাকে সুস্থ করে দাও। তখনই দেখা যায় বাণী এই সবকিছু শুনে কান্নায় ভেঙে পড়ে। আর বাণী তখন তানিয়ার কাছে এসে বলে, মা আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে মামা, এভাবে কান্নায় ভেঙে পড়ে না, আমরা তোমাকে ঠিক তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে যাব, তোমার কিচ্ছু হতে পারে না, তোমার কিচ্ছু হতে দেবো না মামাম, একটু ভরসা করো আমাদের। তখনই তানিয়া বলে, না আমি এখানে থাকতে চাই না, আমি বাবা আর তোমার সঙ্গে থাকতে চাই, এখানে থাকলে রাক্ষস আমাকে নিয়ে যাবে মা, আমি রাক্ষসের কাছে যেতে চাই না। তখনই বাণী বলে, একটু সহ্য করো মা, আমরা ঠিক এখান থেকে চলে যাব, আমরা এখানে থাকবো না মামাম, এখান থেকে ঠিক চলে যাব, আগে তুমি সুস্থ হয়ে যাও, আর কিছুদিনেরই তো ব্যাপার। তখনই অনিরুদ্ধর চোখ পড়ে যায় যে তানিয়া ঠাকুরের সামনে। তখন অনিরুদ্ধ বলে, পিছে কতটা কষ্ট পাচ্ছে, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, ওর কষ্টটা আমি মুছে দেবো কি করে, এই অপারেশনের জন্য এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব, কিছুই তো বুঝতে পারছি না, আমার তো খুব চিন্তা হচ্ছে। এরপরে দেখা যায় বাণী তানিয়াকে নিয়ে এসে বেডে শুয়ে দেয় আর বলে, মামাম এখানে থাকো, আমি এখনই আসছি। তখনই তানিয়া বলে, মামা মা তাড়াতাড়ি এসো। এরপরে দেখা যায় যে বাইরে বিদ্যুৎ এসে তানিয়াকে খুঁজতে থাকে, তানিয়ার জন্য চিপ পেঁয়াজি নিয়ে এসে তানিয়াকে দেখতে আসে। তখনই বাণীর চোখ পড়ে যায় বিদ্যুতের দিকে আর বলে, বিদ্যুৎ তুমি এখানে কেন এসেছো? তখনই বিদ্যুৎ বলে, বুঝতে পারছিস না এখানে কেন এসেছি? আমি আমার মেয়েকে দেখতে এসেছি। তোর সমস্যাটি কি হয়েছে বলতো? তখনই বাণী বলে, এখানে এখানে মামামের কাছে তুমি যাবে না, তোমাকে দেখলে মামা আরো অসুস্থ হয়ে যায়, তুমি আমার মেয়েটাকে পুরো অসুস্থ বানিয়ে দিয়েছো। তখনই বিদ্যুৎ বলে, এই বাণী তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি কি করেছি মেয়ের সঙ্গে? দেখ আমার মেয়েকে আমি দেখতেই পারি, কোর্ট থেকে আমাকে আদেশ করেছে আমি আমার মেয়ের কাছে আসতে পারি, মেয়েকে দেখতে পারি, মেয়ে অসুস্থ তাই মেয়েকে দেখতে এসেছি। এই দেখ মেয়ের জন্য মেয়ের জন্য কত খাবার নিয়ে এসেছি, মেয়ের জন্য চিপস পেঁয়াজি নিয়ে এসেছি। তখনই বাণী বলে, মামামের হাড়ের অসুখ হয়েছে আর তুমি কি করেছো? এই তেলে ভাজা জিনিস নিয়ে এসেছো মামামকে দেখার জন্য? এটা করতে পারো না বিদ্যুৎ, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বিদ্যুৎ, তুমি আমার মেয়ের ধারে কাছেও যাবে না। তখনই বিদ্যুৎ বলে, বাণী এ কোন ধরনের কথা বলছিস? কারণ তানিয়া আমারও মেয়ে, আমি তানিয়ার কাছে যেতেই পারি, আমি যাবো, তুই আমাকে আজকে আটকাতে পারবি না। এরপরে দেখা যায় গাছের ডাল ভেঙে বাণী বিদ্যুৎকে অনেক মারতে থাকে আর বলতে থাকে,
আমি এতবার করে বলছি আমি আমার মামার কাছে তোমাকে যেতে দেবো না, তুমি আমার কথা শুনছোই না। এবার দেখো, এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি আমার মামামের জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছো। এরপরে দেখা যায় সবাই ওখানে জড়ো হয়ে যায়। তখন এই বিদ্যুৎ বলে, বানি তুই কিন্তু খুব ভালো করছিস না, তুই এভাবে আমাকে মারতে পারিস না। তখনই বানি বলে, হ্যাঁ আমি মারতে পারি, বেশ করতে পারি, আমি এখানে মারবই। আমার মামামকে নিয়ে যাবে। তখনই দেখা যায় সেখানে বিদ্যুতের মা চলে আসে। আর বিদ্যুৎকে দেখে তো বিদ্যুতের মা খুব রেগে যায়। আর বিদ্যুতের কাছে এসে বলে, এই যে ছেলে, এত বড় সাহস, তুই এখানে চলে এসেছিস, তোকে আজকে আমি ছাড়বো না, তোকে আমি আজকে রেহাই দেবো না। তোর জন্য আজকে আমার নাতনিটার এত বড় অসুখ হয়েছে, তুই যদি সেদিন জোর করে আমার নাতনিকে না নিয়ে যেতি তাহলে আমার নাতনি আজকে ভালো থাকতো, তোকে আমি ছাড়বো না। এরপরে দেখা যায় বিদ্যুতের মাও বিদ্যুৎকে অনেক মারে। এরপর বিদ্যুৎকে বের করে দেয় আর বলে, বিদ্যুৎ সাবধান করে দিচ্ছি, তুই আর এখানে আসবি না, এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোর সঙ্গে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যায় মৌলি হসপিটালে এসে বাণীকে বলে, বাণী আমি তোমাকে টাকা দিচ্ছি, তার বিনিময়ে তুমি অনিরুদ্ধকে আমার হাতে তুলে দাও। তখনই বাণী রেগে যায় আর বলে, মৌলি দিদিমণি আমার সঙ্গে এইরকম কথা বলবে না, এখান থেকে চলে যাও।